সবাইকে নমস্কার। লেটেস্ট যে অটোমোবাইল নিউজ আছে সেগুলোই চলে আসি। আপনারা জানেন যে গত বছরের শেষের দিকে হুন্ডাই ভেনুর যে নেক্সট জেনারেশনটা বা সেকেন্ড জেনারেশনটা যাই বলুন না কেন সেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছিল। এবার যখন ফার্স্ট জেনারেশনটা ছিল তখনও কিন্তু হুন্ডাই ভেনু ভালোই সেল হতো, মানে টপ 25-এর লিস্টে তো থাকতোই। এবার এই সেকেন্ড জেনারেশনটা এসছে এবং সেটা ফিচার রিচ হয়েছে, তাহলে হুন্ডাই কি এক্সপেক্ট করবে যে ভেনুর সেলটা বাড়বে, টপ 25-এর লিস্টে সেল বেড়ে আরেকটু উপরের দিকে যাবে, কিন্তু সেরকম কিছু হয়নি। হুন্ডাই ভেনুর পজিশন মোটামুটি স্ট্যাগন্যান্ট রয়ে গেছে, মানে ফার্স্ট জেনারেশনটা যেরকম বিক্রি হতো সেকেন্ড জেনারেশনটাও সেরকম বিক্রি হয় বা হচ্ছে এখনো। এবার আজকালকার দিনে যে কাস্টমাররা আছে তারা ডেফিনেটলি একটা মাইলেজকে প্রাধান্য দেয়, কিংবা যে গাড়ির ফিচার আছে সেই ফিচারকেও প্রায়োরিটি দেয়, কিন্তু সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে সেফটিকে। তাই হয়তো হুন্ডাইয়েরও কোথাও না কোথাও মনে হয়েছে যে হুন্ডাই ভেনুটার একটা সেফটি বা ক্র্যাশ টেস্ট করানো দরকার, আর সেটা করেওছে। ভারত এনসিপি ক্র্যাশ টেস্টে হুন্ডাই ভেনু কয়েকদিন আগেই টেস্ট হয়েছে এবং 5 স্টার রেটিংও এনেছে। অ্যাডাল্ট অকুপেন্সিতে বা অ্যাডাল্ট প্রোটেকশনে এটা 31.15-এর মতো স্কোর করেছে আউট অফ 32, আর চাইল্ড অকুপেন্সিতে এটা 44.46 আউট অফ 49 স্কোর করেছে, অর্থাৎ ভালোই স্কোর করেছে। চাইল্ড এবং অ্যাডাল্টে দুটোতেই 5 স্টার রেটিং পেয়েছে। হুন্ডাই ভেনুর যে HX2 আর HX10 এই দুটো ভেরিয়েন্ট নিয়েই কিন্তু সমস্ত ক্র্যাশ টেস্টটা করানো হয়েছে। তবে এই ক্র্যাশ টেস্টটা হুন্ডাই ভেনুর যে কোনো ভেরিয়েন্ট, মানে সব ভেরিয়েন্টের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল। এছাড়া ভেনুর যে ইনলাইন ভেরিয়েন্টটা আছে সেটার ক্ষেত্রেও কিন্তু এই ক্র্যাশ টেস্ট রেটিংটা অ্যাপ্লিকেবল, অর্থাৎ ইনলাইন ভেরিয়েন্টও কিন্তু 5 স্টার রেটিং পেয়েছে ধরে নেওয়া যেতে পারে। এবার এটা তো গেল একটা নিউজ, কিন্তু এর থেকেও একটা বড় নিউজ আছে। সেটা হচ্ছে যে এটা সাব 4 মিটার সেগমেন্টের এসইউভি টাইপের গাড়ি, আপনারা জানেন। এবার সাব 4 মিটার এসইউভি সেগমেন্টে যদি আপনি চাইল্ড অকুপেন্ট প্রোটেকশন দেখেন তাহলে কিন্তু এটা সেকেন্ড পজিশনে আছে। টপ পজিশনে আছে স্কডার কাইল্যাক, 45 আউট অফ 49 পেয়েছে, আর এটা সেকেন্ড পজিশন 44.46 স্কোর করেছে আউট অফ 49। অ্যাডাল্ট অকুপেন্ট প্রোটেকশন যদি দেখেন তাহলে এটা কিন্তু সাব 4 মিটার এসইউভি সেগমেন্টে টপে আছে, মানে এটা 31.15 পেয়েছে। বাকি যে সমস্ত সাব 4 মিটার সেগমেন্টের এসইউভি টাইপের গাড়িগুলো আছে সেগুলো কিন্তু এই ভেনুর থেকে কম স্কোর করেছে। যেমন টাটা নেক্সন, এটা স্কোর করেছে 29.41। স্কডার কাইল্যাক অ্যাডাল্ট অকুপেন্সিতে 30.88 স্কোর করেছে। XUV 3XO স্কোর করেছে 29.36। কিয়া সিরস 30.21 স্কোর করেছে অ্যাডাল্ট অকুপেন্সিতে, অর্থাৎ ভেনু যে গাড়িটা আছে সেটা সব থেকে বেশি স্কোর করেছে অ্যাডাল্ট অকুপেন্টে। এবার এই গাড়ির যদি আপনি ফ্রন্টাল অফসেট ভেরিয়ার টেস্ট দেখেন তাহলে দেখবেন যে ড্রাইভার এবং কো ড্রাইভার দুজনেই যখন ফ্রন্টাল কলিশন হয়েছে তখন ওদের দুটো পায়ের নিচের অংশটা, অর্থাৎ হাঁটুর তলা থেকে যে নিচের অংশটা সেটা ইয়েলো হয়ে রয়েছে, অর্থাৎ ওখানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে। বাকি সমস্ত জায়গা সবুজ আছে, হ্যাঁ আরেকটা জায়গায় ইয়েলো আছে। ড্রাইভারের যে চেস্ট আছে মানে ছাতিটা সেটাও কিন্তু ইয়েলো হয়ে আছে, অর্থাৎ ওখানেও যখন ফ্রন্টাল অফসেট ব্যারিয়ার টেস্ট হয়েছে সেখানে কিন্তু অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে। এবার সাইডে যে সমস্ত টেস্টগুলো হয়েছে, সাইড পোল টেস্ট বলুন বা সাইড ব্যারিয়ার টেস্ট বলুন, সেখানে কিন্তু সবকিছু গ্রিন হয়ে আছে, অর্থাৎ গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে। এবার আশা করা হচ্ছে হুন্ডাই ভেনু যেহেতু 5 স্টার রেটিং পেয়েছে, হয়তো ভেনুর সেলটা একটু হলেও বাড়বে, আগের থেকে একটু হলেও বাড়বে বলে এক্সপেক্ট করছি। এবার শুধুমাত্র ভেনু গাড়ি 5 স্টার পাইনি, কিয়ারও যে সেলটস গাড়িটা আছে যেটা নেক্সট জেনারেশন এসছে ডিসেম্বর মাসে, আগের বছরের ডিসেম্বর মাসে, সেটাও কিন্তু ভারত এনসিপি ক্র্যাশ টেস্ট করা হয়েছে এবং সেখানে এটা 5 স্টার রেটিং পেয়েছে। HTO ভেরিয়েন্টটা আছে এবং GTX ভেরিয়েন্টটা আছে, দুটোই কিন্তু ডিজেল অটোমেটিক ভেরিয়েন্ট। ওই দুটো ভেরিয়েন্ট নিয়েই কিন্তু সমগ্র ক্র্যাশ টেস্টটা পারফর্ম করা হয়েছে। এই গাড়িতে 6 এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ABS উইথ EBD, TPMS, হিল স্টার্ট অ্যাসিস্ট, অল হুইল ডিস্ক ব্রেকস, ডাউন হিল ব্রেক কন্ট্রোল, আইসোফিক্স, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আছে। এবার আপনি যদি এদের ক্র্যাশ টেস্টটা দেখেন তাহলে দেখবেন যে ড্রাইভারের ডান পায়ের যে নিচের অংশটা সেটা আর বাম পায়ের যে হাঁটু থেকে নিচের অংশ সেটা ইয়েলো হয়ে আছে, অর্থাৎ অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে। অ্যাডাল্ট অকুপেন্সিতে এটা 31.7 আউট অফ 32 স্কোর করেছে, আর চাইল্ড অকুপেন্সিতে 45 আউট অফ 49 স্কোর করেছে, অর্থাৎ টাটা সিয়েরাও 5 স্টার রেটিং পেয়েছিল, কিন্তু টাটা সিয়েরা যে স্কোর করেছিল তার থেকে বেশি স্কোর কিন্তু কিয়া সেলটস করেছে। আর কিয়া সেলটস কিন্তু আসার পর থেকে একটা অদ্ভুত ব্যাপার যে টাটা সিয়েরার থেকে বেশি সেল হচ্ছে। আর আরেকটাও জিনিস, কিয়া সেলটস নেক্সট জেনারেশনটা যবে থেকে এসছে তবে থেকে কিন্তু এটা টপ 25-এর লিস্টে থাকছে।
সিএলআর থেকে বেশি সেল তো হচ্ছেই, টপ 25-এর লিস্টেও থাকছে। আগের যে ভেরিয়েন্টটা কিয়া সেলটসটা, মানে আগের যে জেনারেশনটা কিয়া সেলটস, সেটা কিন্তু সেল হতো ঠিকই, কিন্তু কখনো ওটা টপ 25-এর লিস্টে আসতো, আবার কখনো লিস্ট থেকে বেরিয়ে যেত। এবং কিয়া সেলটস গাড়িটা দেখতে খুবই সুন্দর, মানে আগের যে সেলটস গাড়িটা ছিল সেটাও দেখতে সুন্দর ছিল, এই গাড়িটাও কিন্তু দেখতে বেশ সুন্দর, আর সেই জন্যই হয়তো সেলটা হচ্ছে। ফিচার্স আছে, এবার সেফটিটাও এসে গেছে, সেল হয়তো আস্তে আস্তে বাড়বে বলে এক্সপেক্ট করা হচ্ছে। এবার 3 নম্বর নিউজে চলে যাই। ফক্সওয়াগনের যে টাইগুন গাড়িটা, সেটা 9 এপ্রিলে রিভিল হয়ে গেছে, এবং এটা 11,000 থেকে 50,000 টাকা দিয়ে আপনি বুকিং করতে পারেন চাইলে। এবং এটা যেহেতু ফেসলিফট ভার্সন, এতে বেশ কিছু চেঞ্জেসও এসছে, নতুন হেডলাইট এসছে, বাম্পার এসছে, অ্যালয়েস এসছে নতুন, রিয়ার এলইডি লাইট বার এসছে, প্যানোরামিক সানরুফ এসছে, এবং নিউ ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এসছে। 1 লিটার টিএসআই ইঞ্জিন তো এতে আছেই, আগে যেরকম ছিল সেরকমই আছে। এবং 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিনটায় আগেও ম্যানুয়াল ট্রান্সমিশন ছিল, এখনো ম্যানুয়াল ট্রান্সমিশন আছে। আগে কিন্তু 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন ছিল, এখন কিন্তু 8 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন গিয়ারবক্স করে দেওয়া হয়েছে। আর এদের যে 1.5 লিটারের টিএসআই ইঞ্জিনটা আছে, ওটায় আগে ম্যানুয়াল ট্রান্সমিশন ছিল, আমার কিন্তু বেশ কাশি হয়েছে, অসুবিধা হচ্ছে বারবার। তো ম্যানুয়াল ট্রান্সমিশন ছিল, কিন্তু এখন এই ম্যানুয়াল ট্রান্সমিশনটা ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে 1.5 লিটার টিএসআই ইঞ্জিনের ক্ষেত্রে। এতে শুধুমাত্র 7 স্পিড ডিএসজি গিয়ারবক্স রাখা হয়েছে। প্রাইস এখনো রিভিল হয়নি, এখনো জানা যায়নি কিরকম প্রাইস হতে যাচ্ছে, তবে এটা ক্লেম করা হচ্ছে যে 1 লিটারের যে টিএসআই ইঞ্জিনটা আছে, আগের যে টিএসআই ইঞ্জিনটা ছিল তার থেকে 5.7%-এর মতো বেশি মাইলেজ দেবে, এটা ফক্সওয়াগনের তরফ থেকে ক্লেম করা হয়েছে। আরেকটা জিনিসও দেওয়া হচ্ছে, এদের 4 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে, মানে 4 ইয়ার্স ওয়ারেন্টি, 1 লাখ কিলোমিটার ওয়ারেন্টি, 4 বছরের রোড সাইড অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে, আর 3খানা ফ্রি লেবার সার্ভিস দেওয়া হচ্ছে। এবার দেখা যাক যে এই সমস্ত লুক্রেটিভ ফিচার্সগুলো আসার পর, মানে সার্ভিস পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত লুক্রেটিভ ফিচার্সগুলো দেওয়া হচ্ছে, সেগুলো আসার পর ফক্সওয়াগন টাইগুনের সেল কিরকম বাড়ে। এবার 4 নম্বর নিউজে চলে যাই। আপনারা সবাই জানেন যে ক্যাফে 3 নর্মসটা 2027-এ এফেক্টিভ হতে যাচ্ছে। এবার এই ক্যাফে 3 নর্মসটা এসে গেলে ডিজেলের যে কস্টিং, মানে ডিজেল ম্যানুফ্যাকচার, ডিজেল গাড়ি ম্যানুফ্যাকচার করার যে কস্টিং, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। এবার সেই জন্য টয়োটার তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টয়োটার যে ইনোভা ক্রিস্টা গাড়িটা আছে, আপনারা জানেন যে টয়োটা ইনোভা ক্রিস্টা, টয়োটা ইনোভা হাইক্রস দুটো গাড়ি আছে। এবার এই ইনোভা ক্রিস্টা যে গাড়িটা আছে সেটা ডিজেলে চলে, এবার সেই ডিজেলটাকে ওরা ডিসকন্টিনিউ করে দেবে বলে ঠিক করেছে। তার বদলে কি করবে না, ওরা টয়োটার যে হাইক্রস গাড়িটা আছে সেটাকে উইথ লেস স্পেসিফিকেশন, মানে একটু লো ক্যাটাগরি, লেস স্পেসিফিকেশন দিয়ে ওরা এই হাইক্রস গাড়িটার পেট্রোল ভেরিয়েন্ট বার করবে। এবার এই পেট্রোল ভেরিয়েন্টটাই কিন্তু একটা স্পেশাল ফিচার থাকবে, সেটা হচ্ছে ফ্লেক্স ফুয়েল অপশন থাকবে, অর্থাৎ E20 থেকেও বেশি ইথানল ব্লেন্ডিং করা যে পেট্রোল আছে সেটাও যদি এতে দেওয়া যায়, এই গাড়িটা দেওয়া যায়, তাহলেও কিন্তু গাড়ি ঠিকঠাক চলবে, অর্থাৎ ফ্লেক্স ফুয়েল অপশন থাকবে। আর এই ইনোভা ক্রিস্টা গাড়িটা যেটা ডিজেলে চলে, সেটাকে 2027 নাগাদ এরা ফেজ আউট করে দেবে, আর হাইক্রস গাড়িটাই কিন্তু মার্কেটে রয়ে যাবে। টয়োটার আরো একটা নিউজ আছে, টয়োটার একটা নতুন প্ল্যান্ট খুলতে চলেছে, সেটা হচ্ছে সম্ভাজিনগর, ছত্রপতি সম্ভাজিনগরে ওদের একটা নতুন প্ল্যান্ট খুলতে চলেছে। সেই প্ল্যান্টে ওরা মোটামুটি, এটা শোনা গেছে 20 থেকে 21,000 কোটি টাকার মতো ইনভেস্ট করবে বলে ঠিক করেছে। এবার ওই প্ল্যান্টে কি হবে না, ল্যান্ড ক্রুজার যে এফজে গাড়িটা আছে সেই গাড়িটা প্রোডাকশন হবে। এবার এই প্ল্যান্টে কতগুলো গাড়ি প্রোডাকশন হবে সেটা এখনো টয়োটা এস্টিমেট করছে, তবে ইনিশিয়ালি ওরা ঠিক করেছে যে 90,000-এর মতো গাড়ি এখানে প্রোডাকশন করা হবে, এবং সেই গাড়িগুলোর মধ্যে 40,000 খানা গাড়ি ফরেনে এক্সপোর্ট করবে। ফরেনে এক্সপোর্ট করবে মানে মিডল ইস্টে এক্সপোর্ট করবে, বাকি যে সমস্ত 50,000 খানা গাড়ি আছে সেই গাড়িগুলোকে ওরা ইন্ডিয়াতেই বেচবে। এবার এই যে টয়োটা ল্যান্ড ক্রুজার এফ যে গাড়িটা আছে সেটা ওরা কিন্তু হার্ডি যে আইএমভি প্ল্যাটফর্ম আছে সেটার ওপরই বেস করে তৈরি করবে। আইএমভি প্ল্যাটফর্ম মানে যেটায় ইনোভা ক্রিস্টা তৈরি হয়, হাইল্যাক্স তৈরি হয়, কিংবা ফরচুনার তৈরি হয়, সেই প্ল্যাটফর্মের ওপরই কিন্তু এই গাড়িটা ল্যান্ড ক্রুজার এফ যে গাড়িটা ওরা তৈরি করবে বলে ঠিক করেছে। এতে 2.7 লিটারের পেট্রোল ইঞ্জিন থাকবে, যেটা স্ট্রং হাইব্রিডে চলবে আর প্লাগ ইন হাইব্রিডে চলবে। 163 এইচপির মতো এটা ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারবে। এছাড়া টয়োটার অনেক দিন ধরে আলোচনা চলছিল যে করোলা যে ক্রস গাড়িটা আছে ওরা ইন্ডিয়াতে লঞ্চ করবে। আগে অনেক বছর আগে, বেশ 1-2 বছর আগে করোলা ক্রস গাড়ি লঞ্চ হবে বলে একটা কথা উঠেছিল,
কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে যে এই করোলা ক্রস গাড়িটাও কিন্তু এদের এই সম্ভাজিনগর প্ল্যান্টেই তৈরি হবে এবং সেটাও হয়তো 2028-এ লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তবে এটা সম্পর্কে কোনো ডেফিনেট নিউজ নেই, এটা খালি শোনা গেছে। এবার 5 নম্বর নিউজে চলে আসি। আপনারা সবাই জানেন যে ভিনফাস্ট ইন্ডিয়ার দুটো গাড়ি ইন্ডিয়াতে চলছে, একটা হচ্ছে VF6 আর একটা হচ্ছে VF7। এইবার ভিনফাস্ট আরেকটা গাড়ি লঞ্চ করছে VF MPV7, যেটা 15ই এপ্রিল 2026-এ ইন্ডিয়াতে লঞ্চ করে যাবে। তবে এখন বুকিং মানে প্রি বুকিং হচ্ছে, 21,000 টাকা দিয়ে আপনি বুকিং করতে পারেন, দাম এখনই জানা যাচ্ছে না। এবং সমস্ত কোম্পানি এরকম করছে যে প্রি বুকিং ওরা ওপেন করে দিচ্ছে, 10,000 20,000 টাকা দিয়ে বুকিং করুন, কিন্তু প্রাইস ওরা রিভিল করছে না। প্রাইস যেদিন ওরা লঞ্চ করবে সেদিন ওরা প্রাইসটা রিভিল করে এবং তার সাথে সাথে ফিচার্সগুলো আস্তে আস্তে ওরা রিভিল করতে থাকে, কোন ভেরিয়েন্টে কি ফিচার্স আছে না আছে সেগুলো রিভিল করতে থাকে। তবে এই VF MPV7 সম্পর্কে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এই গাড়িটা 7 সিটার গাড়ি প্রথমত, এবং কিয়া কারেন্স ক্ল্যাভিস EV, BYD E-MAX 7, মাহিন্দ্রা XEV9S, এই তিনটে গাড়ির সাথে এটা কম্পিট করবে। 60.13 কিলোওয়াট আওয়ারের এখানে ব্যাটারি থাকবে, যেটা 204 এইচপির মতো ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করবে, 280 নিউটন মিটারের মতো ম্যাক্সিমাম টর্ক জেনারেট করবে। তবে এদের যে NEDC কিলোমিটার রেঞ্জ সেটা হচ্ছে 450 কিলোমিটারের মতো। এবার এই VF MPV7 সম্পর্কে আমার দুটো অবজারভেশন আছে, জানি না এই অবজারভেশনগুলো নেগেটিভ কিনা। প্রথম কথা হচ্ছে যে এই গাড়িটা যে তিনটে গাড়ির সাথে কম্পিট করবে, যেমন এই যে ক্লাভিস EV কিংবা E-MAX 7 BYD, মাহিন্দ্রা XEV9S, মানে এটা তো একটা EV গাড়ি, তো বাকি যে তিনটে EV গাড়ির সাথে এটা কম্পিট করবে সেই যে জায়গাটা, মানে সেই জায়গাটা কিন্তু খুব একটা স্ট্রং নয়, মানে সেই সেগমেন্টে কিন্তু খুব বেশি গাড়ি বিক্রি হয় না। সুতরাং কম্পিটিশন হলেও কত পরিমাণে গাড়ি বিক্রি হবে সেটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে, প্রথম কথা, এটা 1 নম্বর। আর সেকেন্ড হচ্ছে NEDC নিয়ে। NEDC মানে হচ্ছে নিউ ইউরোপিয়ান ড্রাইভিং সাইকেল। এতে এদের ক্লেম রেঞ্জ হচ্ছে 450 কিলোমিটারের মতো। তবে এটা দেখা গেছে যে এই নিউ ইউরোপিয়ান ড্রাইভিং সাইকেল যেটা আছে সেটা কিন্তু আউটডেটেড হয়ে গেছে আজকের ডেটে, এবং ওতে যেভাবে টেস্টিংটা হয়ে থাকে তাতে কিন্তু যে রেঞ্জটা পাওয়া যায় প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে যখন গাড়িটা চলবে তখন কিন্তু তার থেকে অনেক বেশি কিলোমিটার রেঞ্জ কম দিয়ে থাকে। তো এই দুটো অবজারভেশন আছে আমার ভিনফাস্টের এই MPV7 গাড়িটা সম্পর্কে। আর আজকের ভিডিওতে অটোমোবাইল সম্পর্কে এই নিউজগুলোই দেওয়ার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আর আপনারা যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।